أنا في المنصة بعد. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? কালকে তো ক্লাস নেওয়ার কথা ছিল, তার আগের দিন আসলে এই কদিন বৃষ্টি বিদ্যুৎ আসলে সমস্যা যাচ্ছেই না। জি, যেই দিন ক্লাস থাকে ওই দিন বৃষ্টি হয়, অন্যদিন হয় না, কিন্তু এটাই প্রবলেম। হ্যাঁ, মানে আপনাদের শুক্র ওইদিকে হয়েছিল শনিবারের নাকি শুধু? জি, আপনাদের আমাদের ওইদিকে দিকে হয়েছিল? হয়েছিল। মানে মেহেরপুরে প্রচুর ঝড় হ্যাঁ, হয়েছে কালকে। বৃষ্টি কম হয়েছে তুলনামূলক, কিন্তু ঝড় হয়েছে অনেক বেশি। আমাদের এখানে তো ঝড় বৃষ্টি এরকম, আর সবচেয়ে বড় কথা হলো হালকা একটু বাতাস হইলে কারেন্ট থাকে না, এটা হলো বড় সমস্যা। জি, কারেন্ট আগে যায়, এটাই তো প্রবলেম। কারেন্টের সাথেই যত সব ঝামেলা। আর এই ব্যাচ শুরু থেকেই যেন আমি ধাক্কা পাচ্ছি, আমার কিন্তু কোনো সিরিয়াল ব্রেক হয় না, কিন্তু এই ব্যাচ শুরুর পর থেকে দেখছি কি একটার পর একটা ব্রেক হইতেই আছে। কালকে কিন্তু আমি রেডি মানে ছিলাম। ফার্স্ট ডে কালকে থেকেই ক্লাস মানে উল্টাপাল্টা। একেবারে প্রথম দিন ফার্স্ট ডে থেকে এই থেকেই। অবস্থা। জি, প্রথম প্রথম দিন থেকে ফার্স্ট। এই অবস্থা হচ্ছে। যাও। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলছি, যেহেতু ক্লাস একটু লেট হচ্ছে, আমাদের যে শীট দিয়েছেন ওই শীট থেকে আমাদের পড়াটা দিলে বেশি ভালো হয়। আমরা যদি একটু বাসায় পড়তাম, প্র্যাকটিস করতাম। অবশ্যই অবশ্যই।
তবে খুব বেশি পড়া লাগবে না, চিন্তা করার কিছু নাই, আমি সাজেশন আকারে দিয়ে দেবো। কিন্তু ওখানে ওই সিলেবাস পাওয়া গেছে না? সিলেবাস সিলেবাস বলতে সিলেবাস শুধু তো শিট দিয়েছিল। আচ্ছা, শীটের উপরে সিলেবাস তো প্রথম দেয়নি ভাইয়া, সিলেবাস দেয়নি, 3টা শীট দিয়েছে আমাদেরকে। আচ্ছা 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 আচ্ছা, দেখি আমি যদি পারি তাহলে সিলেবাস দিয়ে দেবো। সিলেবাসে ওই উপরে লেখা আছে যে কোন কোনগুলো পড়তে হবে, কোন কোনগুলো পড়তে হবে না। তো ওই টপিক দেখে 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 আমি হলো যদি বলে একটা সাজেশন আকারে করে দিব, নি সমস্যা নেই, তাহলে একটা ক্লাসই নেবো নি যে কোনটা কোনটা আসবে, যেখানে কোনটা ভালো কোনটা, নেট পাওয়া যাবে সেখানে। ঠিক আছে। আমি রিটেনটা একটু করছি, আর হলো ড্রয়িংটাও শুরু করবো, হয়তো সামনের সপ্তাহেই হতে পারে যে ড্রয়িং শুরু করবো, একেবারেই বেসিক আর ডিজাইন বা আমরা ড্রয়িং। সবাই বলতে চাচ্ছিলাম যে আমরা তো কেউ ড্রয়িং পারে না, এইগুলো তাও তো রিডিং আমরা করে নিতে পারবো, কিন্তু ড্রয়িংটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমি জানি কিন্তু কাভার হয় না, আর ড্রয়িংটাও অনেক বেশি শেখাবো না, অল্প শেখাবো, ঠিক আছে, সেগুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বইয়ের সাথে তো অনেকটা সামঞ্জস্য, মানে আমরা যেগুলো পড়ে আসছি মানে ইতিহাস হিসেবে, মানে যেমন আমরা সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম, অনেকটা মিল আছে। কিন্তু ড্রয়িং একদমই অজ্ঞ, আমরা ড্রয়িং কিছুই জানি না। আমিও এই জন্য সেটাই ওইটা বলতে চাচ্ছিলাম আপু। সামনের ক্লাসে ড্রয়িং এর উপরে নিবনি। আজকে অবশ্য আমি একটা প্রিপারেশন নিয়ে রাখছি যে হলো মিশরীয় সভ্যতা পড়াবো, ঠিক আছে। তাহলে পরের দিনটা আর ড্রয়িং নিবো। এরকম এক লাইন করে ধরে ধরে ওইভাবে না পড়ায় একটু আমি ওইটাই চাইছিলাম, ওরকম করে না আমি তো মূলত লেকচার আকারে দিয়ে যাব, আপনারা নোট করে নেবেন শর্টকাট। এখন অনেকেই আছে একদম প্রত্যেক লাইন লাইন চাচ্ছে, এটা আমিও অবাক হচ্ছি। আমরা ছোট বাচ্চা না যে আমাদের ওরকম এক লাইন করে হাতে ধরে শিখাবেন। আচ্ছা আচ্ছা, এটা এটা এই কথাটাই তো আমি যেহেতু বলছিলাম এর শীট আগে। দিয়ে দিয়েছে, আমাদের যেহেতু শীট দিয়ে দিয়েছে, তাহলে এত মানে লাইন লাইন না দিয়ে শীট দেওয়াগুলো আমাদের একটু বলে দিলেন যে এটা 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 পড়ো তোমরা, তাহলে ওইটা আমরা বাসায় একটু 1 সপ্তাহ যেহেতু সময় থাকে, এত বেশি পড়াও তো না, তাহলে ওইটা আমরা কভার করে ফেলতে পারি। আর অবশ্যই ড্রয়িংটা অবশ্যই একটু অবশ্যই। দেখালেন ভালো হবে। বলতে চাচ্ছি আবার এমনও হতে পারে যে ওই টপিকস এর উপর আমাদের কিছু একটা প্রশ্ন আপনি ধরলেন, আমরা এক একজনের এক একটা টপিকস ধরলেন, আমরা কিছু বললাম, এরকম করলেও কিন্তু হয়। দেখে পারবে বলো আচ্ছা, যে এটা আমি এই সম্পর্কে আমি কি চাচ্ছিলাম জানো। কি একটা একটা টপিক ধরে লেকচার দিয়ে দিতে, যেরকম একদিন ড্রয়িং হবে, একদিন হলো লেকচার হবে, ঠিক আছে, একদিন ড্রয়িং হবে, একদিন হলো থিওরি হবে, এটাই চেয়েছিলাম আমি, ঠিক আছে। যদিও এটা হলেই থিওরি ভালো বেশি, হয় একদিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে থিওরিটা হয়ে যাক, কালকে থেকে আমরা ড্রয়িং করবো, জি ঠিক জি আছে। জি, এটাই ভালো ভাই। একদিন তো থিওরি নেন, মানে যদি সপ্তাহে 2টা ক্লাস হয় তাহলে একদিন ড্রয়িং রাখেন, একদিন থিওরি রাখেন, তাহলে ভালো হবে। হুম, তাহলে হবে না। আজকে হলো মিশরীয় সভ্যতা পড়াতে চাচ্ছিলাম, মিশরীয় সভ্যতা, ঠিক আছে। আমি একেবারে আজকে ডিটেলস তাহলে বলবো না, তাহলে আমার ওই একদিন শেষ হয়ে টপিক যাবে। ধরে কিছু এমনি বিস্তারিত আলোচনা না করে কিছু কিছু ইম্পর্টেন্ট গুলো বললেন, আমরা ওখান থেকে শীট দেখে একটু পড়ে নিলাম, না না, তাহলেই হবে। বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। জি জি আপনারা দেখেন, জি শুরু জি, করেন আপনারা ওইগুলা দেন, দেখেন। মানে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলা তো বলাই লাগবে ক্লাসে, না হলে তো সবগুলা অত সবাই বুঝতে পারবে না, কারণ সবার তো একরকম না। এজন্য একটু বোঝাই দেবেন, এবং সেটাও আমাদের বলে দেবেন যে এটা এটা পড়বা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে কি, বোর্ড দেখা যায়? জি। মিশরীয় সভ্যতা, এখান থেকে একটা প্রশ্ন দিবেই, ঠিক আছে। এখান থেকে মিশরীয় সভ্যতা থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে, মাস্ট আসবে। তো এখান থেকে প্রশ্ন আসবে কি, মিশরীয় সভ্যতা কাকে বলে, মিশরীয় স্থাপত্যের বর্ণনা দাও, মিশরীয় চিত্রকলার বর্ণনা দাও, মিশরীয় ভাস্কর্যের বর্ণনা দাও। আবার আসতে পারে মিশরীয় শিল্পকলার বর্ণনা, সেই একই অর্থ। আমি বলেছিলাম শিল্পকলা অর্থ এখানে, যেখানে শিল্পকলা বোঝাবে, শিল্পকলার অর্থ হলো 3টা, একটা হলো স্থাপত্য, একটা চিত্রকলা, একটা হলো ভাস্কর্য, এগুলো শিল্পকলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে মিশরীয় সভ্যতার আমরা প্রথমে আমরা একেবারে পয়েন্ট আকারে ভূমিকা দেব, ঠিক আছে। ভূমিকা দিয়ে দেব কি, যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়, কোন নদীর অববাহিকায়, এইসব, ঠিক আছে। আমরা বলি যদি ভূমধ্যসাগর ও আফ্রিকা মহাদেশের একেবারেই মধ্য দিয়ে, ভূমধ্যসাগর ও লোহিত সাগরের গা ঘেঁষে সুবিস্তৃত যে মরুভূমি অঞ্চল, সেটাই হলো মূলত মিশর, ঠিক আছে। আর আমরা আরো একটা বলছি যে আমরা যে সভ্যতা পড়ি, অধিকাংশ সভ্যতা তৈরি হয়েছে কিন্তু নদী কেন্দ্রিক, মিশরও নদী কেন্দ্রিক একটি সভ্যতা, ঠিক আছে। মূলত নীল নদীর অববাহিকায় এই মিশর সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে। আমরা এইভাবে করেই মূলত বর্ণনাটা দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কোড করে দিই, সেটা কেউ লিখবে, ঠিক আছে। এই
মিশরকে, ঠিক আছে, হেরোডোটাস নীল নদের নাম বলেছে যে ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল। Egypt is the gift of love, of gift of Nile. Egypt is the gift of Nile. এই যে মিশরকে বলবো কি নীল নদের দান। ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল। কে বলেছে? হেরোডোটাস। ঠিক আছে, এটা আমরা করে নিই। আর আমরা বলেছি আফ্রিকা মহাদেশে কি এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। সাগরের নিচে ভূমধ্য সাগর ও লোহিত সাগর। আমি এখানে এই পয়েন্টটা দিছি। ও ভূমধ্য সাগর ও লোহিত সাগরের গা ঘেঁষে মূলত এই আফ্রিকা মহাদেশ গঠিত। এটা হলো এই মিশরীয় সভ্যতা হলো দুইটা অংশ আছে, দুইটা অংশ। নাম্বার ওয়ান, এটা হলো লোয়ার ইজিপ্ট, আর নাম্বার টু আপার ইজিপ্ট। ঠিক আছে, এই দুইটা অংশ আছে মিশরীয় সভ্যতার, দুইটা অংশ, একটা হলো লোয়ার ইজিপ্ট, একটা হলো আপার ইজিপ্ট। আর এটা যদি আমরা সময় দিই, ভূমিকা কিন্তু এই পর্যন্তই শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি মুছে দিলাম। মুছে দিলাম কিন্তু। জি স্যার। আচ্ছা, এরকম করলে তাদের শেষ হয়ে যাবেন না নাকি? নাকি আমি শুধু লেকচার দিয়ে দেবো? এটা হলো সবার সময়কাল মত 5000 বলে এখন একজন 5000 বললে থেকে তো আর হবে না। 5000 থেকে 500 অব্দ পর্যন্ত সময়কালকে মিশরীয় সভ্যতার সময়কাল ধরা হয়। ঠিক আছে, 5000 থেকে 500 অব্দ সময়কালকে মিশরীয় সভ্যতার সময়কাল ধরা হয়। এবার বলি, আমরা কিন্তু মিশরীয় সভ্যতা সম্পর্কে জানলাম। ঠিক আছে, এখানে মূলত মিশরীয় যারা রাজা ছিল তাদেরকে বলা হতো ফারাও। ঠিক আছে, এই ফারাওরা মূলত তাদের রাজা ছিল এবং তারা মূলত বিভিন্ন দেবদেবীর পূজা করত। আমরা বিশেষ করে মিশরের ভাস্কর্য দেখতে পাবো। এক কথায় আমরা যদি মিশরের শিল্পকলার দিকে যাই তাহলে দেখবো মিশরের শিল্পকলায় ধর্মের প্রভাব ছিল সব থেকে বেশি। মূলত তারা পরজন্মের উপরে বিশ্বাস করত। মিশরের শিল্পকলাকে আমরা ধর্মীয় শিল্পকলাও বলতে পারি। আমরা এখানে কিন্তু একটা পয়েন্ট আমরা দিতে পারি, সময়কালের পরে হলো মিশরীয় শিল্পকলা। আচ্ছা, মিশরীয় শিল্পকলা মূলত আমরা এখানে লিখবো ধর্মের প্রভাব ছিল প্রবল ভাবে। এখানে পয়েন্ট আমরা কিন্তু লিখবো ধর্মের প্রভাব। ধর্মের প্রভাব ছিল প্রবল ভাবে। আমি যে পয়েন্ট টাকা দিয়েছি আপনারা লিখে নেবেন। ঠিক আছে, আমার অনেক বেশি যেন না লেখা থাকে। তাই একে ধর্মীয় শিল্পকলা বলা হতো। ঠিক আছে, মিশরীয় শিল্পকলা বলতে মিশরীয় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। মিশরীয় শিল্পকলা কয়েকটা আরো বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি শিল্পকলাগুলো ছিল আকারে বিশাল বড়, আকারে বিশাল বড়। মানে অধিকাংশ শিল্পকর্ম বা চিত্রকর্ম, স্থাপত্য, ভাস্কর্য সব বড় বড় আকারে তৈরি করা হতো মূলত। দুই, তাহলে ধর্মের প্রভাব ছিল প্রবলভাবে, আকারে বিশাল বড়। আরো একটা জিনিস বলি, এখানে মিশরীয় শিল্পকলা ছিল মূলত দ্বিমাত্রিক শিল্পকলা। 3 নম্বর হলো দ্বিমাত্রিক শিল্পকলা। ঠিক আছে, তাহলে আমরা এগুলো পালাম। ঠিক আছে, মিশরীয় শিল্পকলা ধর্মের প্রভাব ছিল প্রবলভাবে, আকারে ছিল বিশাল বড়, আর দ্বিমাত্রিক শিল্পকলা। হয়েছে কি? জি।
জি হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা মিশরীয় শিল্পকলার ক্ষেত্রে আমরা যেহেতু বলেছি শিল্পকলাকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হলো চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য। আমরা চিত্রকলার একটা ধারণা নেব। মিশরীয় চিত্রকলার ধারণা নেব। তাহলে আমরা লিখি যে চিত্রকলায় কি, কি চিত্র ছিল সেগুলো আমরা দেব এবং কিছু আমরা উদাহরণ দেখব। ঠিক আছে? লিখি চিত্রকলা। চিত্রকলার ভিতরে আছে হলো ১ নম্বর হলো ম্যান, তারপর হলো বুট অ্যান্ড অ্যানিমালস। ম্যান, বোটস অ্যান্ড অ্যানিমালস। এই চিত্রকর্মটা হলো ম্যান, বোটস অ্যান্ড অ্যানিমাল। মূলত এটি সময়কাল যখন তৈরি করা হয়েছিল ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে। ৩০৩৫ মানে ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে মূলত এটি তৈরি করা হয়েছিল। খ্রিস্টপূর্বাব্দে কিন্তু। হুম, খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে? সময়কাল। এটা এখনো পর্যন্ত সংরক্ষণ আছে হলো কায়রোর ইজিপশিয়ান মিউজিয়াম। মিশরের কায়রোর ইজিপশিয়ান মিউজিয়াম। কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে এটা রাখা হয়েছে। ঠিক আছে? ম্যান, বোটস অ্যান্ড অ্যানিমাল। মূলত এই চিত্রটা যখন নেটে সার্চ দেওয়া হবে এই চিত্রটা কিন্তু দেখা যাবে। মূলত এখানে বর্ণনাটা এরকম ভাবে দিতে হবে, বর্ণনাটা এরকম দিতে হবে যখন আমার চিত্রকর্মটার বর্ণনা দেবো, বর্ণনা হবে যে মানুষের জীবনকে এখানে দেখা হয়েছে। দ্বিমাত্রিক চিত্রকলা যেখানে মানুষের জীবনকে দেখানো হয়েছে যে যেরকম জীবনের শুরু এবং শেষ আছে সেরকম মানুষেরও মানে এরকম নৌকা বা নদী এক কুল থেকে আর এক কুলে যায় এরকম একটা ভাবধারা নিয়েই মূলত এই চিত্রকর্মটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে? এখানে মূলত একজন মানুষকে দেখানো হয়েছে একটি নৌকা, সে নৌকার উপরে, এবং একটা পশুকে দেখা হয়েছে, মানে শেষ অবলম্বনকে বোঝানো হয়েছে। এরকম একটা ধারণা নিয়ে আমরা এই কয়েকটা আপনারা করবেন কি এগুলো সবই নেটে সার্চ দিবেন। আমি কয়েকটা নেটে সার্চ দিয়ে রেখে দিয়েছি, আপনাদেরকে আমরা দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা বলবো ফিডিং অফ অরেক্সেস। ফিডিং অফ এই অধিকাংশই সবই আমি যে কটা বলবো সবই কয়েকটাই অধিকাংশ সব কাইরো ইজিপশিয়ান মিউজিয়াম। দ্য ফিডিং অফ অরেক্সেস টা লিখি। চিত্র নাম্বার 1 এটা। ঠিক আছে? চিত্র নাম্বার 2 অফ ফিডিং অফ অরেক্সেস। ফিডিং অফ অরেক্সেস। ঠিক আছে? এটা মূলত ১৯০০ সালে আবিষ্কার করা হয়। এটা যেটা ৩৫ সালে হয়, এটা হলো কবে আবিষ্কার হয় জানেন? এটা হলো ১৯০০ সালে এটা আবিষ্কার করা হয়। আর এটা এখন সংরক্ষণ করা আছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। আমি লিখি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। ব্রিটিশ। উপরেটা মুছে দেবো কি? জি স্যার। তাহলে আমরা দুটো চিত্র পেলাম। চিত্র নাম্বার আমরা 3, 3 নম্বর চিত্র দেখি। মিউজিশিয়ান এন্ড ড্যান্সার। মিউজিশিয়ান
মিউজিশিয়ান অ্যান্ড ড্যান্সার, ঠিক আছে? এটি মূলত এই যে মিউজিশিয়ান অ্যান্ড ড্যান্সার, এই চিত্রকর্মটি মূলত মিশরের আমুন মন্দির আছে, সেই আমুন মন্দিরে মূলত সাজানো ছিল। সেই সময় মিশরের যে আমুন মন্দির ছিল, মূলত তাদের মন্দিরকে বলা হতো আমুন মন্দির, ঠিক আছে? সেই আমুন মন্দিরে এই মূলত এটা সাজানো ছিল। এটি এখন লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে অবস্থান করছে। এটি পাওয়া যায় 1950 সালে। 1950 সালে মূলত এটি পাওয়া যায়, ঠিক আছে? আর এটি মূলত আমুন মন্দিরে ছিল। আমুন মন্দিরে ছিল। আর এটা মূলত এখন আছে লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে। আর নাম লিখিয়ে এটা তো লিখে দিছি লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে। মূলত মিউজিশিয়ান এন্ড ড্যান্সার মূলত এই অনেকগুলো গায়ক বাদক এই ধরনের অনেকগুলোকে বোঝানো হয়েছে। আমি চিত্রে একটু দেখাই, 1 মিনিট। এই যে চিত্রগুলো কিছুটা কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে। এগুলো হলো দ্বিমাত্রিক চিত্র, ফ্ল্যাট আকারে, ঠিক আছে? ওই যে এখানে কিছু গায়ক কিছু বাদক এক একজন নাচছে ডান্স করছে, ঠিক এই ধরনের চিত্রগুলো ফ্ল্যাট চিত্র। মূলত মিশরীয় চিত্রকর্মগুলো যখন সার্চ দেওয়া হবে এক একটা ধরে আমি যেগুলো বলছি এগুলো এক একটা আসবে, ঠিক আছে? এগুলো মূলত মিউজিশিয়ান এন্ড ড্যান্সার, এই তথ্যগুলো সেরকম পাওয়া যাবে না, ঠিক আছে? যখন চিত্রকর্ম বলবে তখন ওখানে অতরা এই যে এগুলো দিয়েছে, যে শীট গুলো দিয়েছে শীটে এতগুলো নাই। যখন পড়তে যাবে তখন বুঝতে পারবে। এটা যদি যদি হলো কেউ যদি নোটস না করে, এখন হয়তো মনে করছে এটা তো খুবই, কিন্তু আসলে নোট না হলে কিন্তু পারবে না। এগুলো কোনো নোটসেই নাই, এগুলো মূলত আলাদা, মানে কি বেশি বলবো ওই, চিত্র নাই তো ভাইয়া, হ্যাঁ শীটে চিত্র নাই বেশি, হ্যাঁ মানে ছবি শীটে বেশি নাই। হ্যাঁ আমি বলছি ছবিতে তো খুব অল্প পরিমাণ মিশর সম্পর্কে অল্প একটু জিনিস দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, অনেকে হয়তো মনে করবে যে শালি আমাকে শীট দিলে আমি তো সব পড়ে ফেলবো। আসলে আমার এটা একটা ক্লাস, ঠিক আছে? আমার এই ক্লাসটা বোঝানোর দায়িত্বই আমার, বুঝে গেল? আর আমি যদি বোঝাই তাহলে দেখা যাচ্ছে সে এখানে তার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। হুম, ক্লাসটা এভাবে ডেকোরেট করা হয়েছে। হুম। আর স্যার এই কিছু প্রশ্নটা কি শীটে ইম্পর্টেন্ট, আছে আপনি না যেটা এগুলো পড়াচ্ছেন এখন? না না এটা কোন আমি যা শেখাবো কোনোটাই শিটে থাকবে না, কোনোটাই শিটে থাকবে না। শিটের কোনো কপি আমি করি না, ঠিক আছে? এগুলো ফুল আলাদা। স্যার শীটে তো এই প্রশ্নটা নেই, তাহলে কি কিভাবে পড়বো? মানে আপনি যেটা অবশ্যই পড়াচ্ছেন আসবে। এটুকু কি পড়তে হবে? না না না, এর তো আরো আছে, এ তো কেবল একটা অংশ করলাম, এখনো তো আরো কয়েকটা চিত্র বাকি আছে, ঠিক আছে? আরো কয়েকটা চিত্র বাকি আছে। এবং শুধু তাই নয়, এখানে শুধু চিত্র অংশ গেল, এবার আসবে স্থাপত্য আসবে, তারপরে ভাস্কর্য আসবে, এগুলো তো ওখানে দেয়া নেই। স্যার তাহলে আপনি যেটা পড়াচ্ছেন সেটা পড়বো নাকি শীটে যেভাবে দিয়ে আছে সেভাবে পড়তে হবে? সেটা যেরকম যেটা দেওয়া আছে সেটা না পড়ে আমার এটা করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাই সব থেকে প্রসিদ্ধ ভালো ভালো ইনফরমেশন আছে এখানে হলো। আমি যেভাবে করে দিচ্ছি এটা একেবারেই ইয়ে পর্যন্ত হয়ে যাবে, আহ, এই যে কি বলে নিবন্ধনেও হয়ে যাবে, ঠিক আছে? নিবন্ধন পর্যন্ত হয়ে যাবে। স্যার আপনি কি প্রশ্নটা আরেকবার বলবেন, আপনি যেটা এখন পড়াচ্ছেন? শীটে আমি এই প্রশ্নটা পাচ্ছি আচ্ছা, না। এটা মিশরীয় শিল্পকলা। মিশরীয় শিল্পকলা, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। মিশরীয় শিল্পকলা, আচ্ছা আমি পরেরটা দেখি। ফলিং সিনটি কি দিয়েছি?
ফলিং সিন, FOOLING, ফলিং সিন। মূলত এটা 1450 সালে পাওয়া যায়। ঠিক আছে, এটা 1450 সালে লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে আছে। ঠিক আছে, এই ফলিং সিন মূলত এটি মূলত একটি শিকারী দৃশ্য। ফলিং সিনটা একটি শিকারী দৃশ্য, যে একজন পশু শিকার করার জন্য ফুল ফ্যামিলি শুধু এসছে, এরকম হাতের তীর মানে একটা পশুকে তাক করছে, এরকম একটা চিত্র। আমি এই চিত্রটা দেখেছি। ঠিক আছে, আচ্ছা আমি এই 4টা চিত্র দিলাম, এই 4টা চিত্রর বর্ণনা দিলেই মূলত হয়ে যাবে আশা করছি। আরো আছে, ঠিক আছে, তো এই 4টা চিত্র বর্ণনা দিলেই মূলত চিত্রকলা হয়ে যাবে। আচ্ছা এবার মিশরীয় চিত্রের কিছু বৈশিষ্ট্য আমি বলি। মিশরীয় চিত্রকর্মে সাদা এবং কালো রঙকে বেশি ব্যবহার করা হয়েছে এবং কালো রঙের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। ঠিক আছে, আর তারা মূলত স্পেসিফিক আলাদা আলাদা রং ব্যবহার করতো, যেরকম মানুষের শরীরের জন্য তারা আলাদা ব্রাউন কালার ব্যবহার করতো। ঠিক আছে, তারপরে তারা নৌকা আঁকার ক্ষেত্রে কালো রং ব্যবহার করতো অধিকাংশ। তারা আসলে মূলত রংকে জীবনের সাথে মিলাই ফেলতো। ঠিক আছে, তারপরে নীল রং ব্যবহার করতো মৃত মানুষকে চিহ্নিত করার জন্য তারা নীল রং ব্যবহার করতো। আজকের আধুনিক সমাজে তো এরকম রঙের ব্যবহার তো যেরকম বা আমরা ছবি দেখি, তখন তো সেটা ছিল না। মানুষ ছবি আঁকার মাধ্যমে মূলত এগুলো প্রকাশ করতো। আবার আমরা যদি বলি চিত্রকলার আর একটা বড় অংশ আছে মূলত মিশরীয় আহ আহ যেটাকে আমরা বলি লিপিতে। ঠিক আছে, যেটার নাম হলো হায়ারোগ্লিফিক। এটা হলো মিশরীয় লিপি। এই লিপির মধ্যে মূলত অনেক ধরনের চিত্র আছে, যেগুলোকে শর্ট ফর্মে অনেকগুলো ভাষা রূপান্তরিত করা যায়। এটা হলো এই মূলত মিশরীয় চিত্রকলার ধারণা। আপনার যদি মিশরীয় চিত্রকলা সম্পর্কে যে কারোর কোনো আর জানতে থাকে ইচ্ছা থাকে তা বলতে পারেন, না হলে আমরা মিশরীয় আহ এতে যাব, ভাস্কর্যে চলে যাব। আছে কি কারো জানায়? যদি জানতে চান মিশরীয় ভাস্কর্য চিত্রকলা সম্পর্কে কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর কারো কি কোনো প্রশ্ন আছে তাই বলছি? নাই? হ্যাঁ, আমাদের শীট আর এটার সাথে যদি আলাদা হয় তাহলে আহ একটু বুঝতে তো সমস্যা হবে। আপনি কেন, যদি কিসের তাহলে সমস্যা আরেকটা হচ্ছে? শীট দিতেন তাহলে তো ভালো হতো। মানে স্যার আমি আবার আপনি যে প্রশ্নটা পড়াচ্ছেন এখন এই প্রশ্নটা আমি শীটে খুঁজে পাচ্ছি না, সেই কারণে একটু সমস্যা হচ্ছে আমার। শীট লাগবে কেন? কি আশ্চর্য ব্যাপার! শীট কেন লাগবে? আমি তো নিজে যেখানে পড়াচ্ছি সেখানে শীট কেন দরকার হবে? আপনারা তো এটা কোশ্চেন করে নেবেন, এখান থেকে আপনারা নোট করে নেবেন, আপনারা পড়ে ফেলবেন। শীট কেন নেবেন? শীটে কোনটা, শীটে সবই যে থাকবে এরকম কোনো কথা? ও তো একটা আলাদা একটা কপি দিয়েছে। আপনারা বুঝতে পারেননি আমার কথা মনে হয়। শীটেই থাকতে হবে এরকম কোনো মানে আছে? তাহলে টিচার দিয়েছে কেন? তাহলে তো শীট দিয়েই তো কভার করা যেত সবকিছু। ভাইয়া হুম, বলেন। বলতেছি, আপনি যেটা পড়াচ্ছেন মিশন সভ্যতা, এই মানে আমাদের শীতের সাথে তো কোনো মিল নেই তো। আহ মানে পুরাটা তো লিখতে পাচ্ছি না, কিন্তু এটা তো আমরা কোথা থেকে পড়বো? আচ্ছা আমার এটা এতক্ষণ আপনারা নোট করেননি? না, নোট তো করেছি, আপনি যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই নোট করছি আমরা। তাহলে তাহলে এটা লিখলেই তো হবে। আমি আপনাকে প্রথমে বলেছি ভূমিকা কি লিখবেন, তাহলে আমি বলেছি যে মিশরীয় শিল্পকলা, তাহলে মিশরীয় শিল্পকলার ভূমিকা কি হবে? মিশরীয় সভ্যতা, প্রথমে আমি বলেছিলাম যে মিশর সভ্যতা গড়ে উঠেছিল কোথায়, সেটা আমি বলেছিলাম আফ্রিকা মহাদেশে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরের গা ঘেঁষে সুবিস্তৃত যে মরুভূমি অঞ্চল, সেই মরুভূমি অঞ্চলটাই মিশর। আমি এটা বলে দিয়েছি ভূমিকায়, একদম ফুল এটা বলেছি একদম। আপনি কত লিখতে চান সেখানে, ঠিক আছে। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে নীল নদের তীরে, তাই হেরোডোটাস সেটাকে বলেছে কি, এটা মিশরকে নীল নদের দান বলেছে, এটাকে আমি কোন করে বলেছি, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল। আবার আমি এখানে সময়কাল বলে দিয়েছি মিশরীয়, আবার বলেছি যে এটা দুইটা অংশ ছিল মিশরীয় সভ্যতার, একটা আপার ইজিপ্ট একটা লোয়ার ইজিপ্ট। আবার আমি আরো নিচে এসে বলে দিয়েছি যে মিশরীয় সভ্যতার, ঠিক আছে, সময়কাল 5000 থেকে 500 অব্দ পর্যন্ত সময়কালকে মিশরীয় সভ্যতার সময়, খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত মিশরীয় সভ্যতার সময়কাল হিসেবে ধরা হয়। ঠিক আছে, এই মিশরীয় সভ্যতায় মূলত যারা রাজা ছিল তাদেরকে বলা হতো ফারাও। ঠিক আছে, এই শাসক যে গোষ্ঠী যারা ছিল তারাকে
ফারাও বলা হতো। এই হলো মিশরীয় সভ্যতার একটা ধারণা। মিশরীয় সভ্যতা সম্পর্কে আমার এর থেকে বেশি আর কি লেখা লাগবে? এখন আমি এখান থেকে সভ্যতা সম্পর্কে তো জেনে গেলাম, এবার জানবো হলো মিশরীয় শিল্পকলা। বলেছে মিশরীয় সভ্যতা কাকে বলে? মিশরীয় সভ্যতা শিল্পকলা। তাহলে শিল্পকলা গুলো কি? শিল্পকলা বলতে আমি বলেছি যা চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য। আমি অলরেডি চিত্রকলা বর্ণনা করে দিয়েছি এবং প্রথমে বলে দিয়েছি যে মিশরীয় শিল্পকলা কেমন। মিশরীয় শিল্পকলা বিশাল আকৃতির বড় 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 শিল্পকলা তৈরি করে তারা, ঠিক আছে? তারা মূলত মূলত যেটা দ্বিমাত্রিক শিল্পকলা আমি বলেছি, ঠিক আছে? এবং আরো তো অনেক কিছু বলে দিলাম এবং বললাম যে এই চিত্রকর্মগুলো লিখে নিলে তো আপনাদের নোট হয়ে যাবে। তাহলে আপনারা এই চিত্রকর্মগুলো যদি আপনারা এই 4টে চিত্রকর্ম যদি দেন এবং এই শিল্পকলা সাথে এই 4টে চিত্রকর্ম দিলেই তো আপনার মজুরি চিত্রকলা হয়ে গেল। এবার আমি যে ভাস্কর্য দিই তাহলে ভাস্কর্য হয়ে যাবে। স্থাপত্য দিলে আপনার তো কিছুই থাকবে না। আপনার কি গাইডে থাকাই লাগবে সবকিছু? জি ভাইয়া। বুঝেননি? আপনি বলেন আপনার কোন জিনিসটা আর বেশি জানা লাগবে, মানে এখানকে থেকে আপনি শিটে আর কোন জিনিসটা চাচ্ছেন, যেটা এটা জি ওইটা ভাইয়া। স্প্লিটে হলে ভালো হতো। ভাইয়া মূলত সবাই চাচ্ছে যে আপনি মানে ক্লাসের টপিকের আসলে সাথে কি যে একটা জিনিস বুঝতে পারছি যে আপনারা যে ওইটুকু লিখে নেবেন সেইটুকুই আপনারা লিখে নেবেন না, মানে অলসতার এতটা পর্যায়ে চলে গেছে, এটা হলো বড় কথা। অনেকে ভাইয়া স্ক্রিনশট নেয়। তেমন না ভাইয়া, মানে আপনি যে টপিকস গুলো আলোচনা করছেন তার সাথে যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, মানে আপনার কথা মানে এই যে ক্লাসের সাথে সাথে সব ইনফরমেশন গুলো তো মানে লেখা ওইভাবে মানে সম্ভব হচ্ছে না। এই জন্য সবাই বলছে যে এই ইনফরমেশন গুলো আর কোথা থেকে মানে পাওয়া যাবে, সেটার জন্য মানে বলছে যে কোনো পাওয়া যায় কিনা। এগুলো তো আমি আমি শর্ট নোট করেছি, মাঝে মাঝে আমি অল্প অল্প শর্ট নোট করি। সেগুলো আপনাদের আমি আমার বই পড়ি, বই থেকে শর্ট শর্ট নোট করি, অল্প অল্প হয়তো নোট করেছি, কোথাও কোথাও একটু করে লিখে রেখেছি, সেটা মাঝে মাঝে দেখি আর আপনাদেরকে লেকচার আকারে দিই আমি। এগুলো এগুলো তো আমার নোট আকারে নেই, বুঝলেনি? আমি তো বই পড়ে আপনাদেরকে বোঝানোর স্বার্থে, মনে করেন এই সভ্যতা শিল্পকলাটা সহজভাবে বোঝানোর জন্যই তো আমি শিক্ষক। তো সেই জন্য আমি মূলত এই জিনিসটা সহজভাবে যাতে বোঝাতে পারি। এখন আপনি তো বহু রকমের শীট পাবেন। এখন যদি আপনি নেটে সার্চ দিয়ে বলেন মিশরীয় শিল্পকলা, আপনার কত রকম আসবে, কত রকম শীট আসবে। আপনার তো শুধু ওই শীট দরকার। এখনকার সময়ে যদি আপনি শীটের কথা বলেন সেটা তো দরকারই না। আপনি যদি ইয়েতেও চ্যাট জিপিটিও তো বলেন, তা ওই যে মিশর সভ্যতা সম্পর্কে 100 লাইন বলেন তো ওরা সব বলে দেবে। আমি মূল ঘটনাটা আপনাকে ধরিয়ে দিচ্ছি যাতে আপনি কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন আমি সেটাও তো বলে দিচ্ছি। ওইটুকু একদম হুবহু নোট করে নিলে তো হয়ে যায় যে এই জায়গাতে এই কোড করে এই বলেছে এটা। আর যেটা বুঝতে পারবে না সেটা তো আমাকে বললেই তো আমি বুঝাই দিই। স্যার আমাদের যখন পরীক্ষা হবে তখন কি খাতা আপনি দেখবেন? হুম? আমাদের যখন পরীক্ষা হবে তখন কি খাতা আপনি দেখবেন? না না, খাতা আমি দেখবো না তো। খাতা দেখার লোক আছে? আমি আগে দেখতাম, এখন আর দেখি না। টিউটোরিয়াল ক্লাসগুলো দেখবো। ভাইয়া ক্লাসে যেগুলো আপনি করাচ্ছেন বা ইনফরমেশন গুলো দিচ্ছেন এর বাইরে আর কোনো ইনফরমেশন তো লাগছে না। না না, এর বাইরে কোনো ইনফরমেশনই লাগবে না। আমি তো আগে যারা ছিল তাদেরকে আমি এভাবে হুবহু নোট করতে বলেছি, ওরা নোট করে নিয়েছে। এমনকি ওরা এটা ওদের নিবন্ধনেও কাজে লাগাবে, একদম সেম টু সেম নোট করে নিয়েছে। যেরকম এর আগের দিন যদি আমি প্রাগ ঐতিহাসিক শিল্পকলা পড়ালাম আপনাদের, প্রাগ ঐতিহাসিক শিল্পকলা, তো প্রাগ ঐতিহাসিক শিল্পকলা তো আর কিছু নাই। এত সুন্দর করে আমি প্রাগ ঐতিহাসিক শিল্পকলা আপনাদেরকে বোঝালাম, একেবারে লাইন টু লাইন। কখন তৈরি হয়েছে, গুহার কাছে কি কি চিত্র পাওয়া গেছে, কোন হলো সময়কালের, মূলত এটা কোন কোন যুগ ছিল, এখন হলো ওই যে নবপলীয় যুগ, পুরোপলীয় যুগ কি, মধ্যপলীয় যুগ কি, ঠিক আছে, চিত্রকলা কি, ভাস্কর্য কি, স্থাপত্য কি, এই হলো তো এগুলো সবই আমি একদম আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়েছি, ফাংশন করেছি। এখন আপনারা চাচ্ছেন হলো আলাদা, আমি যেটা করাচ্ছি সেটাই আবার আলাদা নোট চাচ্ছেন, যে এটারও এই অনুযায়ী আবার আলাদা নোট, ঠিক আছে? তো ওখানে তো অত দিইনি, ঠিক আছে? আপনারা এখানে একটু নোট করে নিলেন এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে, এখন তো আপনারা সবাই জানেন, নোট করে নিলেন। ওটা হচ্ছে অল্প আর একটু ইনফরমেশন এর সাথে জানার দরকার, বা এই চিত্রটা আমার দেখা দরকার, তা আমি এটা নেটে সার্চ দিয়ে দেখে নিলাম চিত্রটা। অথবা এই ব্যাখ্যাটুকু, যে এখানে এই ব্যাখ্যাটুকু আমাদেরকে দিয়েছে, যে শিল্পকলার ব্যাখ্যা দিয়েছে, তো শিল্পকলার এই চিত্রকলা সম্পর্কে, তো আমি চিত্র সম্পর্কে আরো একটু ব্যাখ্যা যদি আমার আরো একটু জানা দরকার, তো আপনি এটা সার্চ দিয়ে দেখে নেন আর একটু, তাহলে তো হয়ে যায়। আর আমি তো আছি, আমি তো জীবন্ত মানুষ, আপনাদের সাথে প্রত্যেক দিনই কথা হবে আমাদের। যে আপনাদের যদি মনে হয় এটুকু এনাফ না, তাহলে তো আমি আছি, আরো বাড়াই দেবো। আচ্ছা, ভাই ঠিক আছে, আপনি আমরা তাহলে মিশরীয় এভাবেই ভাস্কর্যটা ক্লাস নেন দেখি। ভাইয়া।
এবার কি দেখা যাচ্ছে ভালো? দেখা যাচ্ছে ভালো? হ্যাঁ, এভাবে বুঝতে সমস্যা হচ্ছে, আগেরটাই ঠিক ছিল। যেভাবে এখন তো সমস্যা দেখা হচ্ছে যাচ্ছে। উল্টা লাগছে একটু। যেভাবে দিব না আগে ভালো ছিল? আগেই ভালো ছিল, এটা উল্টো লাগছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন এবার যদি বলে মিশরীয় ভাস্কর্য সম্পর্কে বর্ণনা করুন, এখানে প্রশ্ন আসবে মিশরীয় ভাস্কর্য। হ্যাঁ, তাহলে মিশরীয় ভাস্কর্য সম্পর্কে যদি বর্ণনা করতে পারে, তাহলে আমরা প্রথমে বলবো যে একদম ফার্স্ট, ঠিক আছে, মিশরীয় ভাস্কর্য মিশরীয় চিত্রকর্মের মতো অনেক বিশাল আকারের ছিল, ঠিক আছে। মিশরীয় ভাস্কর্যের কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি, মিশরীয় ভাস্কর্যের কয়েকটা বৈশিষ্ট্য। প্রথমত এক নম্বর বৈশিষ্ট্য জড়তা ছিল, মিশরীয় ভাস্কর্যের ভিতরে অনেক জড়তা ছিল। নাম্বার দুই, ছিল হলো, এটা নাম্বার এক, সরি নাম্বার ওয়ান, এটা নাম্বার টু। একটা হলো জড়তা ছিল, আর একটা ছিল হলো গতিহীনতা, মানে গতি ছিল না। নাম্বার তিন নাম্বার ছিল হলো ভাবলেশীনতা, কোনো ভাবলেশীনতা ছিল, ভাবলেশীনতা ছিল। আর চার দেখা নম্বরে যদি যাচ্ছে আমি তো বলি, স্যার? ভাস্কর্য গুলো অধিকাংশ দ্বিমাত্রিক ভাস্কর্য ছিল, ঠিক আছে, ফ্ল্যাট স্যার আকার, দেখা যেগুলো যাচ্ছে আমরা, না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এবার? এবার দেখা যায়? দেখা যায়? জি, এবার দেখা যাচ্ছে, এবার আচ্ছা, তাহলে আমি যদি বলি, তাহলে মিশরীয় ভাস্কর্য গুলো বিশাল আকারের, বড় বড়, ঠিক আছে, যা চিত্রকলার মতো। আচ্ছা, আরেকটা যদি বলি মিশরীয় ভাস্কর্য বৈশিষ্ট্য, ধর্মীয় প্রভাব ছিল প্রবল ভাবে। চার নম্বর হলো ধর্মীয়। 3 নাম্বারটা কি লিখছেন? এটা হলো গতিহীনতা, মানে গতি ছিল না। এখন যেরকম ভাস্কর্য গুলোকে অনেক বেশি চমকপ্রদ মনে হয়, কিন্তু তখন ওই চমকপ্রদ ছিল না, মানে গতি ছিল না ভাস্কর্যের। মানে যে যে এখন যে আমরা 3D ডাইমেনশন বুঝি, সেই 3D ডাইমেনশন ছিল না, তাই বলছি গতিহীনতা ছিল না। তাহলে জড়তা ছিল, গতিহীনতা মানে গতি ছিল না এরকম, ভাবলেশীনতা মানে কোনো একটা সৌন্দর্য কম ছিল এক কথায়, আর ধর্মের প্রভাব ছিল প্রবল ভাবে। এটা হলো মিশরীয় ভাস্কর্যের বৈশিষ্ট্য। তো এভাবে আপনারা যদি লিখে নেন, আপনারা পয়েন্ট করে করতে পারবেন। এখন আমরা দেখবো যে মিশরীয় কি কি ভাস্কর্য আছে, মিশরীয় ভাস্কর্য গুলো কি কি।